আমার যখন লেখার দরকার হয় আমি তখন কলম খুঁজে পাই না, বা আমার যখন লেখার দরকার হবে আমি হয়তো কলম খুঁজে পাবো না, বা আমার লেখার দরকার যখন হয়েছিল ওই সময়টাতে আমি কলম খুঁজে পাইনি, বা আমি ওই সময় কলম খুঁজে পাচ্ছিলাম না। বা আমি যখন নিয়মিত লিখতাম আমাকে অনেকেই ফোন করত, আমাকে অনেকে চিনতো, আমাকে অনেকে প্রশংসা করত। আমি যখন নিয়মিত লেখার মধ্যে ছিলাম সেই সময়টাতে আমি অনেক কিছু পড়তাম। এই যে ছিলাম নিয়মিত আবার পড়তাম, এই যে কথাগুলোকে বলছি না, দুটো দুটো করে কথা বলছি, পেয়ার অফ টকিং বলছি। তো এই পেয়ার অফ টকিং এর ক্ষেত্রে আমরা এই কথাগুলোকে কিভাবে বলতে পারি আমাদের মাদার টাং এরটাকে ইংলিশে। আবার কখনো কখনো আমরা কথা বলার সময় কাউকে রিকোয়েস্ট করে কথা বলি, আবার অর্ডার দিয়ে কথা বলি। যেমন যে প্লিজ আমাকে একটা কলম দাও, আবার বলি যে এই তুমি ওইখানে যাও তো, ঘরটাকে পরিষ্কার করো তো, একটা কলম কিনে নিয়ে এসো তো। এই যে যে কথাগুলো, এই কথাগুলো বলার বিশেষ ধরন আছে কি কোনো? কিছু কিছু সময় আমরা এমন কিছু কথা বলে থাকি আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করার জন্য, যে কথাগুলোকে ইংলিশে যদি বলতে হয় তাহলে একটা ইট, আইটি, ইট এর ব্যবহার করতে হয়। ইট কথাকে আমরা বাংলাতে বলি ইহা, কিন্তু ইংরেজিতে যখন ইটকে ব্যবহার করি তখন আর ইটের অর্থ ইহা বলা হয় না। তাহলে সেই কথাগুলো কেমন? যেমন যে তাড়াতাড়ি লেখা এটা একটা ভালো বিষয়, তাহলে তাড়াতাড়ি লেখাটা ভালো, ইট ইজ গুড টু রাইট ফাস্ট। আবার অত্যন্ত তারা ধীরে ধীরে যে লেখাটা এটা ভালো নয়। আরো একটা সেন্টেন্সের কথা বলছি আমি, যে অনেক সময় আমরা বিস্ময় প্রকাশ করি। কেমন? ঘর থেকে বেরোলাম, আমি জানি না যে বৃষ্টি হবে, বাইরে গিয়ে দেখি ওরে বাবা আকাশে কত মেঘ, বা হঠাৎ করে দেখলাম এই ওই যে যে সাপ এসেছে, সাপ। বা আমরা দেখলাম সুন্দরবনে আমরা ঘুরতে যাচ্ছি, হঠাৎ করে সামনে বাঘ এসে পড়েছে, পরিস্থিতিটা কেমন হবে? ওরে বাবা বাঘ। এই যে এই অভিব্যক্তিগুলোকে আমরা প্রকাশ করার জন্য কি ব্যবহার করে থাকি ইংলিশে? অবাক হয়ে যাবে শুনলে, দেয়ার ব্যবহার করে থাকি। দেয়ার কথার অর্থ কি? সেখানে। কিন্তু না, যে দেখো দেখো আকাশে কত মেঘ, এই যে কথাটা বলবো, এটা বলতে গেলে আমাদের বলতে হবে দেয়ার দেয়ার দ্য স্কাই ইজ ফুল অফ ক্লাউড। এই যে দেয়ার দেয়ার, একে কোথায় কোথায় ব্যবহার করি আমরা? হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সাহা ইনস্টিটিউট বেসিক ইংলিশ গ্রামার অ্যান্ড স্পিকিং কোর্স। তো আমরা রাইট ভার্ব ব্যবহার করে কথা বলা শুরু করেছিলাম, তিনটে ক্লাস অলরেডি আমরা করে ফেলেছি। তো আজকে আমাদের চতুর্থ যে ক্লাস রয়েছে, যে রাইট ভার্ব ব্যবহার করে আমরা আরো কিছু কথা বলবো। তো আজকে 61 নম্বর যে টাইপ রয়েছে কথার, সেখান থেকে আমরা কথা শুরু করব। আমরা দেখব যে রাইট ভার্ব ব্যবহার করে আর কত ধরনের কথা বলা যায়। টোটাল 92টা টাইপ কি রাইট ভার্ব দিয়ে বলবো, নাকি 92-এর অনেক আগেই থেমে যাবে? চলো আমরা চলে যাব আমাদের বইয়ের পাতায়। আমরা দেখব যে আমাদের মাদার টাং এর যে কথাগুলি রয়েছে সেই কথাগুলিকে ইংলিশে যদি আমরা বলার চেষ্টা করি কিভাবে বলতে হবে। প্রতিটা কথাকে আমরা আমাদের মাদার টাং এও বলবো, ইংলিশেও বলবো। আর আমি ক্লাসে যা যা করব সেগুলি তুমি তোমার খাতাতে নোট ডাউন করবে, দ্যাট ইজ ইউর সিডব্লিউ। এবং প্রতিটা টাইপের উপরে 5টা করে এইচডব্লিউ দেওয়া থাকছে, এইচডব্লিউ গুলোকে অবশ্যই অবশ্যই করে কমপ্লিট করবে। শুধু তাই নয়, এইচডব্লিউ কমপ্লিট করার পর তোমাকে কি করতে হবে ক্লাসের শেষে সে কথা আমি বলে দেব। তাহলে সোজা আমরা বইয়ের পাতায় চোখ রাখি। এবার রুলস অফ স্পিকিং এর আজকে আমরা 4 নম্বর ক্লাসে রয়েছি। 4 নম্বর ক্লাসে আমরা 60 থেকে 75 নম্বর রুলের উপর আলোচনা করব, তাই তো? তো এক্ষেত্রেও আজকে আমাদের যে অ্যাকশন ভার্বটা ব্যবহার করছি সেটা হচ্ছে রাইট। আমরা অলরেডি 3টে ক্লাসে রাইট ভার্বের 5টা ফর্ম জেনে নিয়েছিলাম, রাইট, রোট, রিটেন, রাইটস এবং রাইটিং। তো ক্লাস নম্বর 4 যেহেতু আমরা করছি, আগের 3টে ক্লাস একটু জেনে নেই। 1 নম্বর ক্লাসে আমরা করেছিলাম 1 থেকে 20, 2 নম্বর ক্লাসে আমরা করেছিলাম 21 থেকে 40, 3 নম্বর ক্লাসে করেছিলাম 41 থেকে 60 নম্বর যে রুল রয়েছে সেই রুলের উপর টকিং। তো আজকে আমাদের যে ক্লাস, এখানে 61 থেকে 75 পর্যন্ত রুল নিয়ে আমরা আলোচনা করব। তো 61 নম্বর রুলে কি বলছে আমরা একটু দেখে নিই। আমাদের মাদার টাঙে যেটা বলি যে আমার যখন লেখার দরকার হয়
আমি কলম খুঁজে পাই না। এই যে আমার লেখার দরকার হয়, দরকার, লেখার দরকার, তাহলে লেখার দরকার, নিড টু, তাহলে ওয়েন আই নিড টু রাইট, যখন আমার লেখার দরকার হয় আমি কলম খুঁজে পাই না, আই ডোন্ট গেট আ পেন। তাহলে এই যে নেগেটিভ কথাটা হলো, এটা আমরা পরবর্তীতে নেগেটিভ টকিং এর মধ্যেও শিখবো। আপাতত আমরা জানি যে পাই না, আই ডোন্ট গেট আ পেন। তাহলে মাদার টাং এ এখানে যেটা বলতে বলা হয়েছে, এখানকার যে মাদার টাং বলছে, তো আমরা আর একটা লিখি যে ওয়েন, আর একটা ইংরাজি লিখে নাও সিডাব্লিউ তে, সিডাব্লিউ শুরু করে দাও সবাই, প্রত্যেকে সিডাব্লিউ করবে এবং এইচডাব্লিউ করতে হবে। তাহলে ওয়েন হি, when he needs to write, when he needs to write, he doesn't get a pen। তাহলে এর বেঙ্গলিটা আমরা কি লিখব? এর বেঙ্গলিতে আমরা লিখব যখন তার লেখার দরকার হয়, যখন তার লেখার দরকার হয় সে কলম খুঁজে পায় না, সে কলম খুঁজে পায় না। মাদার টাঙে আমরা করতে পারলাম। এবার আমরা কি করব, আমাদের যে এইচডব্লিউ যেটা থাকছে, মেক সেন্টেন্সেস উইথ দ্য অ্যাবাভ ফরমেশন, এখানে তোমার আলাদা আলাদা ভার্ব ব্যবহার করতে হবে। যখন তার খেলা করার দরকার হয় তখন সে ব্যাট খুঁজে পায় না, তাহলে প্লে ভার্ব দিয়ে তুমি লিখতে পারো। এরকম আলাদা আলাদা ভার্বকে চয়েস করবে। যখন তার যাওয়ার দরকার হয় সে মোটর সাইকেল খুঁজে পায় না, তাহলে গো ভার্ব দিয়ে করতে পারো। যখন তার যখন তার ওষুধ খাওয়ার দরকার হয় তখন সে ওষুধ খুঁজে পায় না, তাহলে ওষুধ হচ্ছে টেক, টেক। এরকম তুমি আরো ভার্ব চিন্তা ভাবনা করো। এই যে ভার্বগুলোকে আগে চিন্তা ভাবনা করবে যে আমি মাদার টাঙে যে কথাটা ভাবছি, এই কথাটা আমি ইংলিশে যখন বলবো তখন কোন ভার্ব দিয়ে আমি এটাকে বলতে পারবো। যখন আমার ঘর পরিষ্কার করার দরকার হয় তখন আমি সময় পাই না, তাহলে ক্লিন। যখন ক্লিন করার দরকার হয় আমি তখন সময় পাই না, কিছু একটা পাই না, কোনো কিছুর দরকার হয়। তাহলে যখন আমার বই পড়ার দরকার হয় আমি বই খুঁজে পাই না, তাহলে সেটা রিড। এই যে 5টা ভার্ব আমি পেয়ে গেছি খুঁজে। এবার এই 5টা ভার্বকে ব্যবহার করে তুমি এখানে ইংলিশ লেখো, এখানে মাদার টাং লেখো। এইভাবে কন্টিনিউ। 2 দাগ মাদার টাং, 3 মাদার টাং, 4 মাদার টাং, 5 মাদার টাং। তাহলে এই এইচডব্লিউটা তুমি কমপ্লিট করো। কি আছে এখানে? এই প্লে ভার্ব নাও, গো ভার্ব নাও, টেক, ক্লিন, রিড। তাহলে যখন আমার কোনো কিছুর দরকার হয় তখন আমি কোনো একটা জিনিস পাই না, এই ধরনের কথা বলার জন্য এবার আমরা এই এইচডব্লিউটা কমপ্লিট করার চেষ্টা করব। যাব পরবর্তী রুল 62 তে। আমার যখন লেখার দরকার ছিল আমি কলম খুঁজে পাচ্ছিলাম না বা পাইনি, দুটো আলাদা কিন্তু। এই যে পাচ্ছিলাম না একরকম, পাইনি আর এক রকম। তাহলে কি বলছে এখানে? ওয়েন আই নিডেড টু রাইট, যখন আমার লেখার দরকার ছিল, এই যে ছিল কথাটা পাস্ট, তার জন্য নিডেড হয়ে যাবে। I was not getting a pen, I was not getting a pen, বা when I needed to write I did not get a pen, আমি একটা কলম খুঁজে পাইনি বা কলম খুঁজে পাচ্ছিলাম না। তাহলে এবার এই যে 1 নম্বরে যেটা আমরা লিখেছি তখন কি হবে এটা? যখন আমার লেখার দরকার, যখন আমার লেখার দরকার ছিল আমি একটা কলম খুঁজে পাচ্ছিলাম না, এটা লিখতে হবে। পাচ্ছিলাম না। আর এটাতে কি হবে? পাইনি, এটাতে পাইনি হবে। একই কথা, শুধু পাইনি কথাটা লিখতে হবে। তো এবার এখানে আমরা অন্য আরো একটা সেন্টেন্স তৈরি করতে পারি। অন্য একটা সেন্টেন্স তৈরি করলে কেমন হয়? একই রকম ভাবে when he
needed, when he needed to go, he didn't get any bus. তাহলে এর বেঙ্গলিটা কি লিখবো মাদার টাঙে? যখন তার যাওয়ার দরকার হয়েছিল, যখন তার যাওয়ার দরকার হয়েছিল সে একটিও বাস পায়নি, মানে বাসে করে যাওয়ার দরকার ছিল সে বাস পায়নি। অথবা হি ডিডন্ট এর পরিবর্তে হি ওয়াজ নট গেটিং এনি বাস বা গেটিং আ বাস। তাহলে এই যে এক্সট্রা যেটা আমরা লিখলাম এটা থেকে আইডিয়া করলাম যে এইচডব্লিউটা আমি কেমন ভাবে লিখতে পারি। এইচডব্লিউটা তোমাকে লিখতে হবে আলাদা আলাদা ভার্ব ব্যবহার করে। যখন তার বলার দরকার ছিল সে ভাষা খুঁজে পায়নি, যখন তার ঘুমানোর দরকার ছিল সে একটা বালিশ খুঁজে পায়নি। এভাবে তুমি 5টা সেন্টেন্স বানাবে। এবার আশা করছি চেষ্টা করলেই তুমি পারবে। যাব 63-তে। 63-তে আমি যখন লিখতাম সবাই আমাকে ভালোবাসতো। তাহলে এই যে লিখতাম, ভালোবাসতো, সবকিছুতে দেখো তাম, তো, করতাম, করতো, এগুলো আমরা শিখেছি উড ব্যবহার করে করতে হয়, তাই না? তাহলে ওয়েন আই হ্যাড রিটেন, যখন আমি লিখতাম, এখানে আই হ্যাড এর পরিবর্তে উড করতে পারো। ওয়েন আই উড রাইট, উড বললে রাইট বলবে। ওয়েন আই উড রাইট অল উড লাইক মি আর অল উড লাভ মি। এখানে উড লাইক অথবা উড লাভ যে কোনো একটা ব্যবহার করতে পারবে। তাহলে যখন আমি লিখতাম, এবার এই জায়গাটাতে দেখো মানে লিখতাম, এই তামের জন্য যে উড ব্যবহার করা হয়, এই জায়গাটাতে যদি আমি বলি যদি আমি লিখতাম সবাই আমাকে ভালোবাসতো, এই জায়গাটা খেয়াল করো। যদি আমি লিখতাম, এবারের সেন্টেন্সটা একটু আলাদা হবে। যদি আমি লিখতাম, যদি আমি লিখতাম সবাই আমাকে ভালোবাসতো। তাহলে এক্ষেত্রে আমরা এর ইংলিশ কি লিখবো? যদি, ইফ আই হ্যাড রিটেন অল উড লাইক মি অথবা অল উড লাভ মি। এই কথাটাতে অল উড হ্যাভ লাইকড মি এটাও বলা যেত, কিন্তু আমরা সেটা যাচ্ছি না, সেটা একটু টাফ হয়ে যাচ্ছে, পরবর্তীতে আবার দেখা যাবে কোনো এক সময়। তাহলে যদি আমি লিখতাম বা যখন আমি লিখতাম, এখানে আমি যদি করে দাও, আমি যদি লিখতাম করে দাও। এটা আমি যখন লিখতাম তখন, তাহলে কি হবে? ওয়েন আই উড রাইট অল উড লাইক মি অথবা ওয়েন আই উড রাইট অল লাভড মি, এটা করলেও হয়। দেখো আমি এখানে আবার লিখছি, ওয়েন আই উড রাইট অল লাভড মি, এটা লিখলেও কিন্তু হবে। এই সেন্টেন্সটাতে তুমি এটা লেখো। তাহলে এবার বলবে স্যার আমি যখন এইচডব্লিউ করব তখন কি করব? আমি এইচডব্লিউতে কোনটা করব? এবার এইচডব্লিউতে তুমি এইটা করবে, এই যে লাস্টে যেটা বললাম এইখানে তুমি 5টা সেন্টেন্স তৈরি করো, এটাই তোমার এইচডব্লিউ থাকছে। যাব আমরা 64-এ। 64-এ কি বলছে? যখন আমি নিয়মিত লিখতাম তখন আমার অনেক কিছু মুখস্থ ছিল। তাহলে ওয়েন আই ইউজ টু রাইট, যখন আমি নিয়মিত লিখতাম, এই যে নিয়মিতর জন্য ইউজ টু। মেনি থিংস ওয়ার ইন মাই মাইন্ড, এটাও বলতে পারো, অর আই কুড রিমেম্বার মেনি থিংস। আমরা অন্য আর একটা বলি যে যখন আমি নিয়মিত যেতাম তখন আমি রাস্তাঘাট চিনতাম। তাহলে যখন বেঙ্গলিটা আগে লিখে নিতে হবে, তাহলে মনে থাকবে আমার। এই কথাটা যেমন আমি দেখলাম এখানে, যখন আমি
যখন আমি নিয়মিত নিয়মিত যেতাম, আমার রাস্তাঘাট চেনা ছিল। এবার এই ঘাট কিন্তু ইংরেজিতে এইভাবে হয় না, তাহলে এখানে কি করব, ওয়েন আই ইউজ টু গো, আই আই কুড রিমেম্বার অল করে দাও রোডস, আই কুড রিমেম্বার অল রোডস, আমি সব রাস্তাঘাট মনে রাখতে পারতাম বা আমি চিনতাম। এবার চলে আসবো আমরা এইচডাব্লিউতে, তাই তো? এইচডাব্লিউতে কি করব, এইচডাব্লিউতে এই ধরনের 5টা সেন্টেন্স তুমি করবে যে যখন আমি নিয়মিত কোনো কাজ করতাম আমার অন্য আর একটা জিনিস হতো। যখন আমি নিয়মিত গাড়ি চালাতাম তখন আমি অনেক দূর দূর ঘুরতে যেতাম। যখন আমি নিয়মিত পড়াশুনো করতাম আমি অনেক কিছু না দেখে বলতে পারতাম। যখন আমি গান করতাম তখন আমি অনেক প্রাইজ পেতাম। এরকম 5টা সেন্টেন্স তুমি তৈরি করো, পারবে, চিন্তা করলেই পারা যাবে। যাব 65-এ, যখন আমার লেখা উচিত ছিল তখন আমি লিখিনি, যখন কোনো একটা কাজ করা উচিত ছিল সেটা করিনি। ব্যাস, এরকম ফরমেশনে কি করব আমরা, যে ওয়েন আই শুড হ্যাভ রিটেন, শুডের মানে পাস্ট করলে কি হয়, শুড হ্যাভ ভিতরি হয়, তাহলে ওয়েন আই শুড হ্যাভ রিটেন আই ডিডেন্ট, আমি করিনি, আমি লিখিনি। তাহলে যখন আমার, আরেকটা দেখি আমরা, যখন আমার পড়া উচিত ছিল, পড়া উচিত ছিল আমি তখন পড়িনি, তখন আমি পড়িনি। তাহলে কি লিখবো এটাকে, যখন আমার পড়া উচিত ছিল, ওয়েন আই আই শুড হ্যাভ ডু স্টাডি আই ডিডেন্ট, তখন আমি পড়াশুনো করিনি। তাহলে এইভাবে, যখন আমার রেস্ট নেওয়া উচিত ছিল তখন আমি রেস্ট নিইনি, যখন আমার যাওয়া উচিত ছিল আমি তখন যাইনি, যখন আমার অনেক আহ, ব্যায়াম করার দরকার ছিল তখন আমি করিনি। এরকম তুমি যে কোনো 5টা সেন্টেন্স চিন্তা করো, অনেকক্ষণ চিন্তা করো, চিন্তা করে লেখো, কোনো অসুবিধা নেই। যাব পরবর্তী টাইপে, 66, লেখা একটা ভালো অভ্যাস, রাইটিং ইজ আ গুড হ্যাবিট। দেখো এই যে লেখা, এটা কিন্তু একটা নাউন হিসেবে কাজ করে, লেখা একটা ভালো অভ্যাস, তাহলে রাইটিং ইজ আ গুড হ্যাবিট। আচ্ছা, তারপরে দৌড়ানো, দেখো রানিং, রানিং ইজ আ গুড এক্সারসাইজ, এটাও বলতে পারো। তাহলে দৌড়ানো, এই দৌড়ানো কথাটাকে আমি নাউন হিসেবে ব্যবহার করছি, দৌড়ানো একটা ভালো ব্যায়াম, দৌড়ানো একটা ভালো ব্যায়াম। ঠিক এইরকম সিঙ্গিং, সিঙ্গিং দিয়ে করতে পারো, প্লেয়িং দিয়ে করতে পারো, তারপরে ওয়াকিং দিয়ে করতে পারো, তারপরে স্লিপিং দিয়ে করতে পারো, তারপরে করতে পারো টকিং টু আদার পিপল, মিক্সিং উইথ দ্য পিপল। এরকম তুমি 5টা যে কোনো বার ব্যবহার করে এটা করতে পারো। এবার আমরা দেখে নেব রুল নাম্বার 67, দয়া করে একটা অ্যাপ্লিকেশন লিখুন। দেখো এখানে লেখা আছে রিকোয়েস্ট, অর্থাৎ কাউকে অনুরোধ করা। অনুরোধ কেমন হয়, যে কোনো কাজ করার জন্য তাকে জোর দিয়ে কিছু বলা হচ্ছে না, তাকে আমি এমনভাবে বলবো যে সে যেন আমার কথাটা শোনে, শোনানোর জন্য তাকে অনুরোধ করা হয়। তাহলে সেক্ষেত্রে আমাদের এই রিকোয়েস্টের জন্য দয়া করে কথাটা বলতে হবে, তার জন্য ইংরাজিতে বলতে হবে প্লিজ রাইট অ্যান অ্যাপ্লিকেশন। এই যে রাইট ভার্বটা বললাম, একটা অ্যাপ্লিকেশন লিখুন, তাহলে দয়া করে একটা অ্যাপ্লিকেশন লিখুন, বা
দয়া করে ভিতরে আসুন, এই কথাটাকে যদি আমরা বলি এবার, যে দয়া করে, দয়া করে ভিতরে, ঘরের ভিতরে আর কি, আসুন, এটাকে আমরা যদি এবার ইংলিশে ট্রান্সলেট করি বা ইংলিশে বলার চেষ্টা করি, এইভাবে এইটার মতন করে বলতে হবে যে প্লিজ, প্লিজ কাম ইন, ভিতরে আসুন। এবার তাহলে বুঝতে পারছো এইচডব্লিউটা কিভাবে করতে হবে, যে দয়া করে আপনি আমাকে বলুন, দয়া করে আমাকে একটু হেল্প করুন, দয়া করে আপনি বাইরে যান, আপনি দয়া করে আমাকে এক গ্লাস জল দিন, দয়া করে আমার বাড়িটা পরিষ্কার করে দিন। এরকম 5টা এইচডব্লিউ আমরা আশা করি এখানে পারবো, 15টাও পারবো। যদি তুমি 15টা করতে পারো দেন ইট উইল বি বেটার। যাবো 67-এ, 68-এ যাবো এবার। 68-এ আছে, এখনই একটা অ্যাপ্লিকেশন লেখো। দেখো এখানে কিন্তু অর্ডার, মানে দয়া করে একটা অ্যাপ্লিকেশন লিখুন আর এখনই লেখো, গলার টোনটা কেমন হবে দেখো। এই ক্ষেত্রে আমরা কি করেছিলাম, যে দয়া করে একটা অ্যাপ্লিকেশন লিখুন প্লিজ, তাহলে যে প্লিজ রাইট অ্যান অ্যাপ্লিকেশন, প্লিজ, প্লিজ কাম ইন। এবার এক্ষেত্রে কি হবে, যে এখনই একটা অ্যাপ্লিকেশন লেখো, রাইট অ্যান অ্যাপ্লিকেশন, এখানে কোনো সাবজেক্ট নেই দেখো, এখানে লক্ষ্য করেছো, প্লিজ রাইট অ্যান অ্যাপ্লিকেশন। আবার এখানে লক্ষ্য করো যে প্লিজ রাইট অ্যান অ্যাপ্লিকেশনের জায়গায় শুধু রাইট অ্যান অ্যাপ্লিকেশন। তাহলে এক্ষেত্রে কোনো সাবজেক্ট, কোনো সাবজেক্টের দরকার হচ্ছে না, শুধু ভার্বটা দিয়ে আমরা কথা বলছি। তো এই যে রাইট অ্যান অ্যাপ্লিকেশন, এর পরিবর্তে যদি বলি যে গো আউট, গো আউট, বা যদি বলি কাম ইন, কাম ইন, আগেরটাও যেমন ছিল এটাও তেমন হলো। তাহলে এক্ষেত্রে আমাদের কি হলো, ভিতরে, ভিতরে এসো। এখানে অর্ডার বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে কাউকে আমি জোর করে বলছি, আমার কথা তাকে শুনতে হবে। আর এক্ষেত্রে কি ছিল, এই জায়গাটায় কি ছিল, অনুরোধের ক্ষেত্রে, যে তা প্লিজ একটা অ্যাপ্লিকেশন লিখুন, প্লিজ রাইট অ্যান অ্যাপ্লিকেশন। এক্ষেত্রে সে নাও লিখতে পারে, আমি তাকে অনুরোধ করছি। এক্ষেত্রে আমি অর্ডার করছি, এই তুমি একটা অ্যাপ্লিকেশন লেখো তো, তাহলে গলার টোনটা কেমন হবে, প্লিজ রাইট অ্যান অ্যাপ্লিকেশন। আর এখানে রাইট অ্যান অ্যাপ্লিকেশন, গো আউট, বাইরে যাও, কাম ইন, কাম ইন, ভেতরে এসো। এই যে গলার টোন দেখো পাল্টে গেল, এই পাল্টে যাওয়া টোনটা দিয়ে আমরা অর্ডারকে বুঝি। তাহলে এক্ষেত্রে এবার এইচডব্লিউ তুমি 5টা কেন, তুমি 15-20টাও লিখতে পারো, যে ক্লিন ইট, গিভ মি, টেক ইট, এরকম তুমি জাস্ট দেখো শুধু ভার্বটাকে ব্যবহার করতে হবে, টেক ইট। আশা করি এইরকম এইচডব্লিউ তোমার করতে কোনো রকম কোনো প্রবলেম হবে না। যাব পরবর্তী টাইপটাতে, 69-এ। আমি একটা কবিতা লিখতে চাই, নর্মাল। স্যার আমি একটা কবিতা লিখতে চাই, ফর্মাল। নর্মাল বলতে আমার মনের ইচ্ছাটা আমি প্রকাশ করেছি, আর ফর্মাল বলতে সেখানে একটা অফিসিয়াল পরিবেশ, তুমি সেখানে আমি চাই এ কথাটা বলতে পারো না। আমি না একটা কবিতা লিখতে চাই, তুমি বোঝো তো, যে এই যে আমি একটা কবিতা লিখতে চাই, আমি এখন কিন্তু একটা কবিতা লিখতে চাই, এটা কেমন জায়গায় বলা যায়, বন্ধু বান্ধব, বাড়ির পরিবেশ। আর স্যার আমি একটা কবিতা লিখতে চাই স্যার, এই কথাটা কিন্তু আমরা ফর্মাল পরিবেশে গিয়ে বলি। তো এই দুটো কথা আলাদা হয়। যেমন আই ওয়ান্ট টু রাইট অ্যান অ্যাপ্লিকেশন, আমি একটা দরখাস্ত লিখতে চাই, বা এখানে তুমি কবিতার জায়গায় তুমি যদি অ্যাপ্লিকেশন লিখতে বাংলায় তাহলে অ্যাপ্লিকেশন বলতাম, আর এখানে পোয়েম কথাটা ব্যবহার করি, পোয়েম কথাটা ব্যবহার করো। তাহলে আই ওয়ান্ট টু রাইট আ পোয়েম, আই ওয়ান্ট টু রাইট আ পোয়েম, আমি একটা কবিতা লিখতে চাই। অথবা তুমি আই ওয়ান্ট টু রাইট অ্যান অ্যাপ্লিকেশন, আমি একটা দরখাস্ত, আমি একটা দরখাস্ত লিখতে চাই। আর যদি তুমি ফর্মাল পরিবেশে যাও, তাহলে আই ওয়ান্ট টু রাইট অ্যান অ্যাপ্লিকেশন, এই কথাটাকে কিন্তু তোমাকে একটু চেঞ্জ করে দিতে হবে। এই কোন জায়গাটা চেঞ্জ করতে হবে, দেখো এই জায়গাটাতে তোমার চেঞ্জ করতে হবে, যে আই ওয়ান্ট টু, এটা হচ্ছে নর্মাল পরিবেশে, ইনফর্মাল পরিবেশে ওই জায়গাটা তোমার দিতে হবে আই উড লাইক টু, আই উড লাইক টু রাইট অ্যান অ্যাপ্লিকেশন স্যার,
বা স্যার কথাটাকে তুমি প্রথমে ব্যবহার করলে, স্যার আই উড লাইক টু রাইট অ্যান অ্যাপ্লিকেশন। স্যার আমি একটা অ্যাপ্লিকেশন লিখতে চাই এবং সেই অ্যাপ্লিকেশনটা আপনাকে আমি দেখাতে চাই স্যার। আপনি একটুখানি অ্যাপ্লিকেশনটা নেবেন স্যার, বা অ্যাপ্লিকেশনটা আমাকে একটু সই করে দেবেন স্যার প্লিজ। আমি একটা অ্যাপ্লিকেশন লিখতে চাই। তাহলে এই যে আমি একটা কিছু করতে চাই, নর্মালে ওয়ান টু আর ফর্মালে উড লাইক টু। তাহলে আমি আমি তোমাকে দেখাতে চাই। দেখো নর্মাল পরিবেশ কেমন হয়, আমি তোমাকে, এখানে তোমাকে বলতে পারছি, দেখাতে চাই, দেখাতে চাই। এটা গেল, বুঝতেই পারছি যে বাড়ির পরিবেশে, বন্ধু বান্ধবের পরিবেশে। আর আমি আপনাকে, আমি আপনাকে দেখাতে চাই। তাহলে একই কথা, আমি আপনাকে দেখাতে চাই, আমি তোমাকে দেখাতে চাই। তাহলে একটা নর্মাল যখন বলবো তখন কি বলবো, আই ওয়ান্ট, আই ওয়ান্ট টু শো, আই ওয়ান্ট টু শো ইউ, আমি তোমাকে দেখাতে চাই। আর এইখানে যখন ফর্মাল পরিবেশে বলবো তখন বলবো আই উড, আই উড লাইক টু শো ইউ, স্যার, আই উড লাইক টু শো ইউ স্যার। তাহলে এবার এই ক্ষেত্রে তুমি যাই বলবে, যে আমি ভেতরে আসতে চাই, আই ওয়ান্ট টু কাম ইন, স্যার আমি না একটু ভেতরে আসতে চাই, আমাকে একটু আসতে দেন না স্যার। এই যে নরম সুরে বলছো, আই উড লাইক টু কাম ইন প্লিজ স্যার অ্যালাউ মি, এইরকম একবার তুমি ফর্মাল একবার নর্মাল। যে আমি একটা পেন কিনতে চাই, আই ওয়ান্ট টু বাই আ পেন, নর্মালি আমি আমার বন্ধুকে বলছি যে আমি একটা পেন কিনবো, আমি একটা পেন কিনতে চাই, আই ওয়ান্ট টু বাই। আবার যদি তুমি বলো যে স্যার ব্যাপার হচ্ছে কি যে একটু গাড়িটা দাঁড় করান না, আমি একটা পেন কিনতে চাই সেই জন্য, একটা মানে ফর্মালিটি রেখে কথা বলছো। তাহলে আই উড লাইক টু বাই আ পেন প্লিজ, স্টপ ফর 5 মিনিটস, হ্যাঁ স্টে হিয়ার প্লিজ স্যার ওয়েট ফর মি, আমার জন্য একটু অপেক্ষা করুন, আমি একটা কলম কিনতে চাই স্যার। এইরকম ভাবে তুমি পাঁচটা চিন্তা করে করে লিখবে, অর্থাৎ এখানে পাঁচটা নর্মাল আর পাঁচটা ফর্মাল ইকুয়াল টু 10টা তুমি লিখে ফেলো। এই বিষয়টা তোমার কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে। যাবো 70, রুল নাম্বার 70তে কি আছে স্যার, এটা কি আমি লিখতে পারি, অনুমতি চাইছো তুমি। দেখো আমি এটা লিখতে পারি স্যার, অনুমতি চাইছো। যেমন আমাদের তামিম রহমান, ক্লাস চলছে ক্লাস চলছে, তার মধ্যে ওর একটা কিছু বলার ইচ্ছে হলো, স্যার আমি একটা কথা বলতে পারি, এই বলে মাঝে মাঝেই বলে, স্যার আমি একটা কথা বলতে পারি স্যার, বা আমি একটা কথা বলতে চাই স্যার। যে অনুমতি নেওয়ার যে বিষয়টা থাকে, এই অনুমতিটা আমরা মে দিয়ে প্রকাশ করি, অনুমতি, অনুমতি। তাহলে মে আই রাইট ইট স্যার, স্যার মে আই রাইট ইট, স্যারটাকে আগে পরে বলা যেতে পারে। তাহলে আমি কি এটা লিখতে পারি স্যার। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা ক্লাসে ঢোকার সময় কি বলি, যে মে আই কাম ইন স্যার। তাহলে সেক্ষেত্রে আমরা বাংলাতে কি বলি, স্যার আমি কি ভিতরে, আমি কি ভিতরে আসতে পারি। এটা হচ্ছে কারোর কাছ থেকে অনুমতি নিতে হবে, হ্যাঁ তুমি ভিতরে আসতে পারো, না না এখন আসতে পারবে না, এখন আমাদের একটা ইম্পর্টেন্ট ক্লাস চলছে, পরে আসো পরে আসো। তাহলে মে আই কাম ইন স্যার, মে আই গো আউট স্যার, মে আই টেক ইট স্যার, মে আই হেল্প ইউ। এরকম তুমি পাঁচটা, যে কোনো পাঁচটা তুমি লিখে ফেলো, এইচডব্লিউ তোমার কমপ্লিট হয়ে যাবে। এখানে মেক সেন্টেন্স পাঁচটা করতে বলা হয়েছে। যাবো 71-এ। 71-এ কি আছে, হয় লেখো না হয় বেরিয়ে যাও, হয় এটা করো না হলে ওইটা করো। তাহলে হয় লেখো নাহলে বেরিয়ে যাও, হয় আমার কথা শোনো না হলে তুমি কালকের থেকে আসা বন্ধ করে দাও, হয় তুমি এটা দেখো আর তা না হলে তুমি চুপচাপ বসে থাকো, হয় তুমি চুপ করে বসো আর তা না হলে তুমি ঘর থেকে বেরিয়ে যাও। তাহলে এই যে হয় এটা করো নাহলে ওটা করো, সেক্ষেত্রে কিরকম বলতে হয়, জাস্ট ভার্বটা ব্যবহার করতে হয় দুটো, দুটো ভার্বকে। তাহলে হয় লেখো না হলে বেরিয়ে যাও, রাইট অর গো আউট। গান্ধীজি বলেছিলেন যে ডু অর ডাই, ডু অর ডাই, এই ধরনের কথাগুলোকে এইভাবেই বলতে হবে। তাহলে হয় লেখো না হলে বেরিয়ে যাও। তাহলে হয়
হয় চুপ করে বসো, হয় চুপচাপ করে বসো, না হলে ঘুমাও। ঘুমালে চুপ হয়ে যাবে। আমি লিখছি তো, আমার লেখার কাজে বাধা দিচ্ছ কেন? তাহলে হয় চুপচাপ বসো, তাহলে সিট সাইলেন্টলি, সিট সাইলেন্টলি অর স্লিপ, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, স্লিপ সুন। সিট সাইলেন্টলি অর স্লিপ সুন, হয় চুপচাপ বসো নাহলে ঘুমিয়ে পড়ো। তাহলে হয় করো, না হলে চলে যাও। হয় আমাদের বাড়িতে আসো, তা না হলে ফোনটা রাখো। হয় আমাকে একটা গান শোনাও, তা না হলে তুমি আমার সামনে থেকে চলে যাও। পাঁচটা এরকম লেখা কোনো ব্যাপারই না, এইচডব্লিউ কমপ্লিট করে ফেলতে পারবে তুমি। কি দুটো ভার্বকে ব্যবহার করতে হবে এক্ষেত্রে, তাই তো? যাব 72-তে। সর্বদা সুন্দরভাবে লিখবে অ্যাডভাইস। দেখো এখানে কিন্তু অর্ডার করছি না, এখানে কিন্তু রিকোয়েস্টও করছি না, কোনো একটা ভালো কাজ করার কথা বলছি, যে এই কাজটা না ভালো, তুমি এটা করবে। যেমন আমি তোমাদেরকে বলি, সব সময় কিন্তু মন দিয়ে পড়াশুনো করবে, সব সময় বুঝে নেবে, সব সময় মুখস্থ করবে না, না মুখস্থ করে সেটা বুঝে বুঝে নিজের মন থেকে লিখবে, সব সময় নিজের মন থেকে লেখা ভালো। এই যে যেগুলো কথাগুলো বলি, অলওয়েজ রাইট ওয়েল। এখানেও কিন্তু কোনো সাবজেক্ট থাকে না, দেখো সাবজেক্ট নেই। আগেরটাতে কি সাবজেক্ট ছিল? এখানেও সাবজেক্ট ছিল না। পরেরটাতেও কিন্তু সাবজেক্ট নেই, দেখো। তাহলে অলওয়েজ রাইট ওয়েল, সব সময় খুব সুন্দর করে লিখবে, সব সময় ধীরে সুস্থে হাঁটবে। তাহলে দেখো সব সময় বলতে সর্বদা, সর্বদা সর্বদা ধীরে সুস্থে, ধীরে সুস্থে হাঁটবে। তাহলে কি হবে? অলওয়েজ, অলওয়েজ ওয়াক স্লোলি, সব সময় ধীরে সুস্থে হাঁটবে, সব সময় আস্তে আস্তে কথা বলবে, সব সময় চিবিয়ে চিবিয়ে খাবে, সব সময় লোকের সঙ্গে ভালো ব্যবহার করবে। এরকম পাঁচটা অ্যাডভাইস তুমি তো অবশ্যই অবশ্যই করে পারবে। কারণ ছোটবেলা থেকে এই পর্যন্ত যতটা বড় হয়েছো তুমি, তাতে করে এরকম অ্যাডভাইস তোমাকে প্রচুর লোকে করেছে। শুনতে 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 তোমার কানে তালা লেগে গেছে, ঝালাপালা হয়ে গেছে কান। অর্থাৎ তুমি এখানে পাঁচটা কেন, তুমি এখানে 25টাও অ্যাডভাইস লিখে দিতে পারো। কারণ অ্যাডভাইসটা আমাদের ফ্রিতে পাওয়া যায়, যে পারে সে আমাদের ফ্রিতে অ্যাডভাইস দেয়। তো তুমিও সেইগুলো মনে করো, মনে করে লিখে দাও, হয়ে যাবে। যাব 73-তে, দ্রুত লেখা ভালো। এই যে দেখো ইটের ব্যবহার, এই ইট কথার অর্থ হচ্ছে ইহা, কিন্তু এই ক্ষেত্রে ইটের কোনো মিনিং আমরা পাবো না। ইট ইজ গুড টু রাইট ফাস্ট, ইহা হয় ভালো তাড়াতাড়ি লিখতে। যদি তুমি এর মিনিংটা সরাসরি করো, দেখো ওয়ার্ড টু ওয়ার্ড করলে কি হয়? ইহা, ইহা হয় ভালো তাড়াতাড়ি লিখতে, টু রাইট মানে লিখতে, তাড়াতাড়ি লিখতে। কিন্তু এইরকম কথা তো বলা যাবে না, এটাকে কি বলতে হবে? দ্রুত লেখা বা তাড়াতাড়ি লেখা ভালো। তাহলে তাড়াতাড়ি লেখা ভালো, ইট ইজ গুড টু রাইট ফাস্ট। অথবা তুমি এরকম করতে পারো, ইট ইজ গুড, ইট ইজ গুড টু ওয়াক ইন দ্য মর্নিং। তাহলে কি হবে? সকালে, সকালে হাঁটা ভালো। তাহলে এই যে কোনো একটা কাজ করা ভালো, এরকম আমাকে এইচডব্লিউটা কিন্তু করতে হবে। কি 5 সেন্টেন্সেস তৈরি করতে বলা হয়েছে, যে সকালে ওঠা ভালো, গান করা ভালো, ঠাকুর দেবতার নাম করা ভালো, আল্লাহর প্রতি ভরসা রাখা ভালো। এই যে যে কোনো কাজ ভালো, এটা উপদেশ ঠিক না, কিন্তু এটা হচ্ছে নীতি কথামূলক কথা বলা যেতে পারে, বা কোনো ভালো উদ্দেশ্যমূলক আহ, বাণী বলতে পারো, বা হিতোপদেশমূলক কথাও বলতে পারো। তাহলে ইট ইজ গুড, এই কথাটা বলতে হবে, এটা করা ভালো। যাব আমরা পরবর্তী টাইপটাতে, 74-এ। অত্যন্ত ধীরে লেখা ভালো নয়। এই যে ভালো
আগেরটা ছিল ভালো আর এটা হচ্ছে তার উল্টোটা, ভালো নয়, তখন কি বলবো? ইট ইজ নট গুড। তারপরে টু রাইট ভেরি স্লোলি, তাহলে তুমি এরকম আরেকটা লেখো, ইট ইজ নট গুড। এবার তোমাকে বুঝে নিতে হবে যে কোন কাজটা ভালো আর কোন কাজটা ভালো না। ইট ইজ নট গুড টু ইট ফাস্ট, দ্রুত খাওয়া ভালো না, গলায় বেঁধে যেতে পারে। তাহলে এখানে আমরা কি লিখবো? দ্রুত খাওয়া, কোনো কিছু দ্রুত খাওয়া ভালো না, ভালো নয়। তাহলে দ্রুত খাওয়া ভালো নয়, এটাও কিন্তু হিতোপদেশমূলক একটা কথা, যে কোনো একটা কাজ ভালো না সেটা তুমি অন্যকে শেখাচ্ছ, শিক্ষামূলক কথা, নীতি শিক্ষা, তুমি শিক্ষা দিচ্ছ। তাহলে ধীরে ধীরে লেখা ভালো নয়, দ্রুত খাওয়া ভালো নয়, মানুষের সাথে খারাপ ব্যবহার করা ভালো নয়, চিৎকার করে কথা বলা ভালো নয়, হ্যাঁ, বেশি ঘুমানো ভালো নয়, তারপরে কাজ না করে বসে থাকা ভালো নয়। নানান রকমের কথা তুমি পাঁচটা অবশ্যই অবশ্যই করে খুঁজে পেয়ে যাবে। যাবো এবার পরবর্তী টাইপটাতে। ওরে বাবা, কত সুন্দর লিখেছে, বা ওরে বাবা কত সুন্দর লিখেছো, লিখেছো বা লিখেছে, হ্যাঁ, ও কত সুন্দর লিখেছে, তারা কত সুন্দর লিখেছে, বা লিখছে। এখানে এইটাকে লিখছে কথাটা বলতে হতো, এই যে লিখছে, বা কত সুন্দর লেখে, কত সুন্দর লিখেছিল। এই ক্ষেত্রে যে দেয়ার, দেয়ারের মানে হচ্ছে সেখানে, এই সেখানে কথাটাকে আমরা এইখানে কিন্তু ব্যবহার করিনি। এখানে ওরে বাবা, এই যে বিশেষ একটা মনের অবস্থা বোঝাচ্ছি, অবাক হয়ে যাওয়া, এইরকম কোন একটা কথাকে বিশেষ মনের অবস্থা বোঝানোর জন্য দেয়ার ব্যবহার করি আমরা। দেয়ার, দেয়ার হি ইজ রাইটিং ভেরি ওয়েল। তাহলে ও এখানে লিখছে আছে, তো তাহলে তার ভুল নেই কোনো, সে কত সুন্দর লিখছে রে বাবা। অথবা দেয়ার, দেয়ার, এই যে দেয়ার দেয়ার কথাটা বলার পরে এর পরবর্তীতে লিখছে হলে এইটা, যদি বলি লিখেছে, দেয়ার দেয়ার হি, এখানে হিটা ক্যাপিটাল দিয়ে শুরু করো, হি হ্যাজ রিটেন, হি হ্যাজ রিটেন ওয়েল, ভেরি ওয়েল। শুধু ওয়েল বললে আবার অত অবাক হয় না, ভেরি ওয়েল করে দাও, ভেরি ওয়েল, হি হ্যাজ রিটেন ভেরি ওয়েল। বা লেখে, বা এইটা যদি লেখে বলো, দেয়ার দেয়ার হি রাইটস, হি রাইটস ভেরি ভেরি ওয়েল, সে খুব সুন্দর লেখে। অথবা লিখেছিল যে হি রোট, এখানে তুমি আরো অন্যান্য টেন্স ইউজ করে লিখতে পারো। তাহলে তুমি এইখানে যে কোনো একটা ভার্ব নাও, একটা ভার্ব বেছে নাও, একটা ভার্ব, যেমন রাইট ভার্বটা বেছে নিয়ে একটা, দুটো, তিনটে, চারটে করলাম, প্রত্যেকটা ভার্ব দিয়ে চারটে করে করো। 2 নম্বর ভার্ব বেছে নাও, আবার চারটে করো। 3 নম্বর ভার্ব বেছে নাও, আবার চারটে করো। 4 নম্বর ভার্বে চারটে করো, 5 নম্বর ভার্বেও চারটে করো। অর্থাৎ এখানে তোমাকে 20টা সেন্টেন্স তৈরি করতে হবে। 20টা সেন্টেন্স তুমি এখানে তৈরি করে নাও, পারবে আশা করছি। এই যে এইখানে কেন বেশি দেওয়া হলো, কারণ এইটা আমাদের আজকের ক্লাসের শেষ টাইপ ছিল। তাহলে আমরা 61 থেকে 75 পর্যন্ত যে টাইপের কথাগুলোকে শিখলাম, সিডাব্লিউটা আশা করি তোমার এতক্ষণে লেখা হয়ে গেছে, এখনই তোমাকে জমা করতে হবে। আর এইচডাব্লিউ কি থাকছে, প্রত্যেকটা টাইপের উপরে 5টা অথবা 10টা অথবা 15টা অথবা 20টা, তুমি যতগুলো পারবে। মনে রাখবে, যতগুলো তুমি চেষ্টা করবে ততগুলোই তুমি পারবে, যতগুলো তুমি চেষ্টা করবে ততই তোমার থিঙ্কিং পাওয়ার বাড়বে, আর তোমার ক্যাপাবিলিটি বাড়বে। এই এইচডাব্লিউটা করবে, ইংলিশ লিখবে লাল কালি দিয়ে, আর তার মাদার টাং বা বেঙ্গলি লিখবে কালো কালি দিয়ে। এটা লিখে রেডি করে রাখো, নির্দিষ্ট সময় তুমি জমা করে দেবে। তাহলে স্টুডেন্টস, আমরা আজকে 61 নম্বর টাইপের থেকে 75 নম্বর টাইপ পর্যন্ত রাইট ভার্ব ব্যবহার করে যে কথাগুলিকে বলা শিখলাম, এগুলি তুমি যেমন সিডাব্লিউ করেছো, এবং আগামীতে তুমি যখন এইচডাব্লিউ করবে, এইচডাব্লিউটা কমপ্লিট হয়ে যাবার পরেই কিন্তু তোমার দায়িত্ব শেষ হলো না, তোমার কাজ শুরু হবে তারপর থেকে। প্রতিটা টাইপের উপরে তুমি নতুন নতুন কথা বানাবে, মাদার টাঙে বানাবে, ইংলিশেও বানাবে, এবং সেগুলোকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আয়নার সামনে নিজের সাথে নিজে কথা বলবে। এই প্র্যাকটিসটা করো। এই যে যে টাইপগুলো রয়েছে
এই টাইপগুলো তোমার কাছে একদম ক্রিস্টাল ক্লিয়ারিটি এনে দেবে এবং তুমি ভালোভাবে ইংলিশে কথা বলা শিখতে পারবেই পারবে।